আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন, নতুন বাজেটের পর কাজ শুরু। সোনারগাঁওয়ে বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২ জন বার্ন ইউনিটে ভর্তি। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় আম পাড়া শুরু, তোলা হচ্ছে গুটি, খেরসাপাতি ও গোপালভোগ। এবারে বিস্তারিত। আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৪,৪৯৭ কোটি টাকা। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। একনেকে পদ্মা ব্যারেজ সহ মোট ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৩টি, সংশোধিত প্রকল্প 5টি ও মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেয়া হয় একটি প্রকল্পের। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৬,৬৯৫ কোটি টাকা। এছাড়া পরিকল্পনা মন্ত্রী অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত 2টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। দেশে হামের ব্যাপক সংক্রমণের মধ্যেই নতুন উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে আরেক প্রাণঘাতী রোগ, ডিপথেরিয়া। কয়েক জেলায় ডিপথেরিয়া রোগী পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এই রোগ নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু টিকাদান কার্যক্রম কিছুটা ব্যাহত হওয়ায় এটি আবার দেখা দিয়েছে। নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদারের পাশাপাশি আগাম সতর্কতার পরামর্শ দিয়েছেন তারা। ডিপথেরিয়া মারাত্মক ব্যাকটেরিয়া জনিত রোগ। মূলত মানুষের হাঁচি কাশি থেকে বাতাসের মাধ্যমে এই রোগের জীবাণু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়। এতে ক্ষতি হয় শ্বাসতন্ত্রের। নিয়মিত টিকাদানের ফলে দেশে এই রোগটি নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু ২০১৭ সালে রোহিঙ্গা ক্যাম্পে ডিপথেরিয়ায় প্রায় ৭,০০০ আক্রান্ত এবং কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরবর্তীতে টিকাদান কার্যক্রম এবং চিকিৎসা জোরদার হওয়ায় তা কমে আসে। গত বছর রোহিঙ্গা ক্যাম্পে ৭ জন ডিপথেরিয়ায় আক্রান্ত রোগীর তথ্য পাওয়া যায়। দেশের বিভিন্ন জেলায়ও এই রোগী পাওয়া গেছে বলে জানালেন এই বিশেষজ্ঞ। আমাদের দেশে ডিপথেরিয়া প্রায় শূন্যই হয়ে গিয়েছিল। মিয়ানমারের যারা এসছে আমাদের উদ্বাস্তু হয়ে, রোহিঙ্গাদের আশ্রয়স্থলে ডিপথেরিয়ার প্রথম আউটব্রেকটা হয়। তারপরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা ডিপথেরিয়া পাই। আইডিসিআর এর বিজ্ঞানীরা এটা প্রেজেন্ট করছিলেন। দেখা গেল যে বাংলাদেশে বেশ কতগুলো জেলায় আমরা এরকম স্পট পেয়েছি। তিনি বলেন, নিয়মিত টিকাদান কর্মসূচি চালু রাখলে এবং বুস্টার ডোজ দিলে ডিপথেরিয়া হওয়ার আশঙ্কা কমে যাবে। হামের ভাইরাসের আনাগোনা কমে গেলে তখন ডিপথেরিয়ার ভাইরাস বিচরণ ক্ষেত্রটা বেশি হবে। ডিপথেরিয়ার ও বুস্টার ডোজ দেওয়া দরকার এবং খুবই দ্রুত ডিপথেরিয়ার টিকা সংগ্রহ করে তাদের বিতরণ করবার জন্য একটা বিস্তারিত পরিকল্পনা করে এখনই 6 থেকে 8 বছরের বাচ্চাদেরকে আমাদের ডিপথেরিয়া বুস্টার ডোজ দেওয়া উচিত। এটা স্কুল গোয়িং। শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ থেকে বাঁচতে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ দেয়া হয়েছে 23 মের টিকিট। এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। সকাল 8টায় প্রথমে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর 2টা থেকে দেয়া হয় পূর্বাঞ্চলে চলা ট্রেনের টিকিট। আগামীকাল বিক্রি হবে আন্তনগর ট্রেনের 24 মের টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক 4টি টিকিট ক্রয় করতে পারবেন। যাত্রার দিন মোট আসনের 25% স্ট্যান্ডিং বা দাঁড়িয়ে যাওয়ার টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর করে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। এটি বিদ্যুৎ ইউনিটটির কমিশনিং এবং বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জ্বালানি লোডিং কার্যক্রম চলতি বছরের 28 এপ্রিল শুরু হওয়ার পর ধাপে ধাপে রিঅ্যাক্টর করে মোট 163টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়।
বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এতে আরও বলা হয়, শিগগিরই রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে নিয়ে আসা এবং ধাপে ধাপে এর ক্ষমতা বৃদ্ধি করা হবে। এই প্রক্রিয়াগুলো প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু এবং পরীক্ষামূলক বাণিজ্যিক পরিচালনার পথ সুগম করবে। গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের সদর ও ফতুল্লায় শিশু রিয়া গোপসহ 10 জনকে হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ পলাতক 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম শুরু হলো। ট্রাইব্যুনালের একের চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত 3 সদস্যের বিচারিক প্যানেল বুধবার অভিযোগ গঠনের আদেশ দেয়। একই সঙ্গে পলাতক সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী 10 জুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। 2024 সালের 19 ও 21 জুলাই এবং 5 আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় পৃথক ঘটনায় 10 জন নিহত হয়। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের 3টি অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2026-27 মেয়াদের নির্বাচনে 2 দিন ব্যাপী ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 10টায় প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয়, যা চলে বিকেল 5টা পর্যন্ত। সভাপতি ও সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির 14টি পদে নির্বাচন হচ্ছে। মোট 40 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 11,097 জন। বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন আব্দুল বাতেন। তবে ভোটে অংশগ্রহণ করতে দেয়া হয়নি আওয়ামী লীগপন্থী কোনো আইনজীবীকে। আগামীকাল ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে। আমি আমার ভোট অধিকার প্রতি বছর আমি দিতে চাই, তো আমি এসেছি, আমি দিয়েছি। পরিবেশ খুবই সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে ভোট প্রয়োগ করার জন্য একটা উৎফুল্ল পরিবেশে যাচ্ছে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক। আমি বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে সারা বাংলাদেশের খবর আমার কাছে আছে। এইবারের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে এবং এখানে কোনো রকম কারো আপত্তি করা উচিত নয়। যার ভোট সে দেবেন, কেউ বাধার সৃষ্টি করছেন না এবং করবেন না। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণে 12 জন দগ্ধ হয়েছে। বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মেঘনাঘাটে অবস্থিত জেরা মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারীরা দুপুরে নিজস্ব ক্যান্টিনে খাবার খাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ পান। এ সময় ক্যান্টিনের ভেতরে থাকা 12 জন দগ্ধ হন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, আহতদের শরীরের 3 থেকে 80% পর্যন্ত পুড়ে গেছে। তবে পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বাগান থেকে আম পাড়া শুরু হয়েছে। এরপর নানা জাতের সুমিষ্ট এ ফল বাজারজাত শুরু হবে। চলুন দেখে নেই কবে কখন থেকে শুরু হবে কোন প্রজাতির আম পাড়া। অপেক্ষার পালা শেষ। গাছ থেকে আম নামানোর ক্যালেন্ডার অনুযায়ী 13 মে থেকে চুয়াডাঙ্গার আটি, গুটি, খিরসাপাতি, গোপালভোগ ও বোম্বাই আম সংগ্রহ শুরু হয়। গোপালভোগ আম দেখতে কিছুটা গোলাকার এবং ওজনে সাধারণত 150 থেকে 500 গ্রামের মতো হয়। এটি অত্যন্ত মিষ্টি, কোনো আঁশ থাকে না। এর শ্বাস গাঢ় কমলাভ রঙের এবং অত্যন্ত রসালো। চুয়াডাঙ্গায় নামবে 13 মে, রাজশাহীতে 22 মে আর নওগাঁয় নামবে 30 মে থেকে। খিরসাপাতি সাধারণত ডিম্বাকৃতি এবং মাঝারি আকারের হয়। এর গড় ওজন 265 গ্রাম। রং কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে হলুদাভ হয়। এর ভেতরের শ্বাসটি গাঢ় হলুদ বর্ণের হয়। খিরসাপাতি আম চুয়াডাঙ্গায় 13 মে, রাজশাহীতে 30 মে আর নওগাঁয় 2 জুন থেকে সংগ্রহ করা হবে। হিমসাগর মূলত চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও সাতক্ষীরা অঞ্চলে হয়। এই আম 22 মে থেকে চুয়াডাঙ্গা,
30 মে থেকে রাজশাহী ও 2 জুন থেকে নওগাঁয় শুরু হবে সংগ্রহ। ল্যাংড়া বা বারাণসী আম দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং সুস্বাদু জাতের আম, যা মূলত ভারত ও বাংলাদেশে ব্যাপকভাবে চাষ হয়। ল্যাংড়া চুয়াডাঙ্গায় 28 মে আর 10 জুন থেকে রাজশাহী ও নওগাঁয় নামানো শুরু হবে। এছাড়া আম্রপালি আগামী জুন থেকে চুয়াডাঙ্গা, 15 জুন থেকে রাজশাহী ও নওগাঁর বাগান থেকে সংগ্রহ শুরু হবে। ফজলি 15 জুন চুয়াডাঙ্গা ও রাজশাহী আর নওগাঁয় শুরু হবে 25 জুন থেকে। 20 জুন থেকে চুয়াডাঙ্গায় শুরু হবে হাড়িভাঙা আম নামানো, নওগাঁয় হবে 10 জুন থেকে। ব্যানানা ম্যাঙ্গো জাতের আম নামানো শুরু হবে চুয়াডাঙ্গায় 22 জুন, নওগাঁয় 25 জুন আর রাজশাহীতে 10 জুন। এছাড়া সবার শেষে বাগান থেকে আশিনা বাড়ি 4 জাতের আম চুয়াডাঙ্গায় সংগ্রহ শুরু হবে 30 জুন, 5 জুলাই নওগাঁ আর 10 জুলাই রাজশাহীর বাগান থেকে নামানো হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না কোনো ম্যাঙ্গো ক্যালেন্ডার। জেলা প্রশাসক জানান, এ জেলার আম চাষিরা সচেতন হওয়ায় আম সংগ্রহে ক্যালেন্ডারের প্রয়োজন নেই। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা প্রশাসন আয়োজিত মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক কর্মপরিকল্পনা প্রণয়ন ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু আইন প্রয়োগ করে নয়, নৈতিক শিক্ষা ও মূল্যবোধ চর্চা নিশ্চিত করতে হবে। যুব সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার আহ্বানও জানান তিনি। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ 4টি নতুন স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে এনেছে। নতুন এই ওয়াশিং মেশিনে এআই প্রযুক্তি, স্টেম ও স্টেইন ওয়াশ সুবিধা এবং ইনভার্টার মোটরের মতো আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের আরও স্মার্ট ও ঝামেলামুক্ত কাপড় ধোয়ার অভিজ্ঞতা দেবে। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে 8 ও 9 কেজি ধারণ ক্ষমতার টপ লোডিং এআই মেশিন। এছাড়া ফ্রন্ট লোডিং ক্যাটাগরিতে 8 ও 9 কেজি ধারণ ক্ষমতার স্টেইন ওয়াশ ফিচারযুক্ত মেশিন রয়েছে। পাশাপাশি রয়েছে 8 কেজি ধারণ ক্ষমতার স্টিম ওয়াশ সুবিধা সম্পন্ন একটি এবং 12 কেজির ধারণ ক্ষমতার ওয়াশার ড্রায়ার কম্বো মেশিন। মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে নতুন মডেলগুলোর উদ্বোধন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স বিভাগের চিফ বিজনেস অফিসার আব্দুল্লাহ আল জুনায়েদ। সারা দেশে চলমান খাল খনন কার্যক্রমে অবৈধভাবে দখলদারদের আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে। সকালে রাজধানীর মিরপুরের কালশী সংলগ্ন সাংবাদিক কলোনি খাল পরিচ্ছন্ন ও দখলমুক্ত করা কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা জানান ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। খালটি দীর্ঘদিন ধরে নানা অব্যবস্থাপনায় রয়েছে উল্লেখ করে তিনি জানান, স্থায়ী সমাধানের জন্য অবৈধ স্থাপনা দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। প্রাথমিকভাবে আগামী 7 দিন খাল পরিচ্ছন্নের কাজ হবে। এ সময় প্রশাসক জানান, মানবিক দিক বিবেচনায় বসবাসরত কোনো পরিবার সাহায্য চাইলে সিটি কর্পোরেশন সেই বিষয়ে গুরুত্ব দেবে। আপাতত যাতে জলাবদ্ধতাটা না হয় সেই কারণে আমরা এই খালটাকে অব্যাহতভাবে আগামী 1 সপ্তাহ পরিষ্কার পরিচ্ছন্ন করব। 3টি বাড়ি মালিক সমিতিকে আমরা দাওয়াত দিয়েছি, তাদের সাথে আলোচনা করব এবং বাড়ি মালিক সমিতির মাধ্যমে প্রতিটি বাসায় বাসায় চিঠি পাঠিয়ে তাদের সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নিব। অবৈধভাবে যারা স্থাপনা উচ্ছেদ এখানে নির্মাণ করেছেন তাদের সাথে কথা বলে তাদেরকে একটা টাইম ফ্রেম দিব। যদি না শুনে সেটা আইনগতভাবে যেটা হওয়ার প্রয়োজন সেটা এলাকাবাসীর পক্ষ থেকে সেটা ব্যবস্থা এলাকাবাসী। ভাবসাব ও চালচলন সবই যেন রাজকীয়, তাই শার্টটির নাম রাখা হয়েছে রাজা বাহাদুর। পটুয়াখালীতে 15 মনের এই শার্টটি এবারের কুরবানির ঈদে বিক্রি করতে চান এর মালিক। দাম হাঁকা হচ্ছে 5 লাখ টাকা। রাজা বাহাদুর কেবল নামেই রাজা নয়, ওজনেও সে বাহাদুর। প্রায় 7 ফুট দৈর্ঘ্যের আর 4.5 ফুট উচ্চতার এই বাহাদুর শার্টটির ওজন প্রায় 600 কেজি।
প্রতিদিন রাজা বাহাদুরের খাবারের আয়োজনে যেন এক ইলাহি কারবার। গম, ভুট্টা, ভুসি আর সবুজ ঘাস মিলিয়ে দিনে প্রায় 3 মণ খাবার সাবার করে ষাঁড়টি। তবে কোনো রাসায়নিক নয়, পুরোপুরি দেশীয় ও প্রাকৃতিক খাবারে বড় করা হয়েছে বাহাদুরকে। খাবার টাবার ন্যাচারাল ঘাস টাস আমরা খাওয়াই, আমরা অন্য কোনো খাবার খাওয়াই না। আমরা 5 লক্ষ টাকা দাম চাইছি, 15 মণ ওজন হবে আনুমানিক। যদি কেউ বাড়িতে এসে নেয় তা ভালো, আলহামদুলিল্লাহ। আমরা বাজারে নিব। এলাকাবাসীর ভাষ্যে পটুয়াখালীর নীলগঞ্জের কুমারমারা গ্রামের বাহাদুর যখন মাঠে আসে তখন অন্য সব গরু ভয়ে পথ ছেড়ে দেয়। কামাল হোসেন গাজীর এই গরুটা 3 বছর পর্যন্ত পালে। আর এই গরুটার নাম রাখছে রাজা বাহাদুর, কারণ বিলি নামাইলে এই গরুটার ভয়তে সব গরু অনেক দূরে চলে যায়। এবং নির্ভেজাল স্টেরয়েড অথবা হরমোন মিশ্রিত গরু, ইনজেকশনের গরু যাতে ব্যবহার না করে সেই বিষয়ে তাদের আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তাদের পরামর্শ দিয়ে থাকি। এতে করে আমরা নিরাপদ মাংস পাব। কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে রাজা বাহাদুরকে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যেই চীন সফরে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। 13ই মে থেকে আগামী 15ই মে পর্যন্ত চীনে অবস্থান করবেন তিনি। এ সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। গত অক্টোবরের বাণিজ্য যুদ্ধ স্থগিতের পর এটি হবে দুই নেতার প্রথম বৈঠক। পাশাপাশি ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান ঘুরে দেখবেন এবং রাষ্ট্রীয় ভোজ সভায় অংশ নেবেন তারা। বিশেষজ্ঞদের মতে এই সফরের সম্ভাব্য অর্থনৈতিক অর্জন সীমিত। কয়েকটি বাণিজ্য চুক্তি এবং ভবিষ্যৎ বাণিজ্য ব্যবস্থাপনার কিছু কাঠামো নিয়ে আলোচনা হতে পারে। ফের ভূমিকম্পে কাঁপল ইরান। স্থানীয় সময় মঙ্গলবার রাতে তেহরানের পূর্বাঞ্চলের পারদিস শহরের কাছে 4.6 মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রাথমিক তথ্যে বলা হয় এর গভীরতা ছিল 10 কিলোমিটার এবং উৎপত্তিস্থল ছিল তেহরান ও মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী এলাকা। তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি জানায়, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। বাকি 2 সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ABM এহসানুল মামুন। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, গঠিত কমিশন প্রযোজ্য নিয়ম ও বিধিমালা অনুসরণ করে 2026 সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের সব প্রয়োজনীয় কার্যক্রম তদারকি ও সম্পন্ন করবে। এর আগে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, তাদের হাতে 90 দিন সময় থাকলেও 60 দিনের মধ্যেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই এগোচ্ছে বর্তমান বোর্ড। আর মাত্র 1 মাস, তারপরেই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে এবার দলগুলোকে লড়তে হবে নতুন এক প্রতিপক্ষের সঙ্গে। সেটি হলো আবহাওয়া। প্রচণ্ড গরম, বজ্রঝড় ও দাবানলের ধোঁয়া সব মিলিয়ে এবারের বিশ্বকাপে প্রকৃতির রুদ্ররোষ বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। বিশ্বকাপ মানেই গোলের উল্লাস আর আবেগের উচ্ছ্বাস। তবে 2026 বিশ্বকাপের আগে ফুটবল দুনিয়ার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে উত্তর আমেরিকার গ্রীষ্মকাল, যেখানে রোদ শুধু তাপ ছড়ায় না, সাথে নিয়ে আসে প্রচণ্ড আর্দ্রতা, বজ্রঝড় আর দাবানলের ধোঁয়া। মাঠের 11 জন প্রতিপক্ষের চেয়ে প্রকৃতি এবার হয়ে উঠতে পারে সবচেয়ে ভয়ঙ্কর। আয়োজক শহর উত্তর আমেরিকার গ্রীষ্মের তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকে, যা তাপ প্রবাহের সময় 40 ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে। তবে আসল ভয় আর্দ্রতা নিয়ে। মায়ামিতে তাপমাত্রা 32 ডিগ্রি হলেও আর্দ্রতার কারণে তা অনুভূত হতে পারে 43 ডিগ্রির মতো। গরমের পাশাপাশি আরেকটি অনিশ্চিত ঝুঁকি বজ্রঝড়। উত্তর আমেরিকার গ্রীষ্মের বিকালে হুটহাট বজ্রঝড় খুবই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী স্টেডিয়ামের 10 মাইলের মধ্যে বজ্রপাত হলে খেলা বন্ধ রাখতে হবে অন্তত 30 মিনিট, যা পাল্টে দিতে পারে ম্যাচের গতিপথ ও দর্শকদের ভ্রমণ পরিকল্পনা। উদ্বেগের শেষ এখানেই নয়। উত্তর আমেরিকায় শুরু হওয়া
আগাম দাবানলের ধোঁয়াও ঢুকে পড়তে পারে বিশ্বকাপ ভেন্যুতে। বায়ুমান বিপজ্জনক পর্যায়ে পৌঁছালে ম্যাচ চালিয়ে নেওয়া হবে কিনা তা নিয়ে ফিফার নেই সুনির্দিষ্ট কোনো গাইডলাইন। আগামী 19 জুলাই নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হবে মেগা ফাইনাল। সেদিনও আবহাওয়া চোখ রাঙাতে পারে খেলোয়াড় আর দর্শকদের। ট্রফির লড়াইয়ে এবার মাঠের ফুটবলারদের শুধু প্রতিপক্ষ দলের সাথেই নয়, লড়াই করতে হবে তপ্ত সূর্য আর রৌদ্র প্রকৃতির সাথে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 35,000 কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন, নতুন বাজেটের পর কাজ শুরু। সোনারগাঁওয়ে বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ 12 জন বার্ন ইউনিটে ভর্তি। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় আম পাড়া শুরু, তোলা হচ্ছে গুটি, খিরসাপাতি ও গোপালভোগ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।